হ্যালো স্টুডেন্ট, আমি ঈপ্সিতা ম্যাডাম। আমার চ্যানেল জিরো টু ইনফিনিটিতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আমার চ্যানেল ইউটিউবে জিরো টু ইনফিনিটি, ঠিক আছে। এখানে আপকামিং এক্সাম সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা পাবে এবং মেনলি তোমাদের যেটা সরকারি চাকরি পরীক্ষার খুব ইম্পর্টেন্ট টপিক ম্যাথমেটিক্স বা যেটাকে তোমরা বলে থাকো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তার সমস্ত রকম সিলেবাস এবং বিভিন্ন রকম পরীক্ষায় আসা প্রশ্ন নিয়ে এখানে ডিসকাশন হবে, টপিক ওয়াইজ ডিসকাশন হবে এবং কিছু মিক্সড কোশ্চেনও আমি ডিসকাস করব, ঠিক আছে। তো আজকে আমি যেটা তোমাদের জন্য রেখেছি সেটা একটা মিক্সড ব্যাগ। মিক্সড ব্যাগ বলতে কি বিষয়টা না, কিছু ডিফারেন্ট টপিক, সেটা কিছু একসাথে কিছু কোয়েশ্চেন এখানে আমি ডিসকাস করব। 10টা প্রশ্ন আছে, 10টা বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন এবং এই 10টা প্রশ্নই কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা ক্লাসটা দেখো এবং ভালো লাগলে লাইক করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা যে কোনো নোটিফিকেশন কিন্তু পাবে। ক্লাস এই চ্যানেলের যে কোনো নোটিফিকেশন তোমরা পাবে, ঠিক আছে। চলো আমি কোশ্চেন স্টার্ট করছি। ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, a sailor goes 12 kilometer downstream in 48 minutes and returns in 1 hour 20 minutes. The speed of the sailor in still water. ঠিক আছে, এই sailor goes 12 kilometer downstream. Downstream কথাটার মানেটা কি? along the stream. along the stream মানে আমরা বাংলায় কি জানবো? স্রোতের অনুকূলে। তাহলে একটা জিনিস কি দেখা যাচ্ছে, এই 12 কিলোমিটার রাস্তা বা নদীতে 48 মিনিটসে স্রোতের 48 মিনিটসে স্রোতের অনুকূলে 12 কিলোমিটার ডাউনস্ট্রিম and returns in 1 hour 20 minutes. তাহলে ডাউনস্ট্রিমে যদি যায় obviously রিটার্ন হবে কিসে? ডেফিনেটলি আপস্ট্রিমে, ঠিক আছে, ডেফিনেটলি আপস্ট্রিম। তার মানে কি? স্রোতের প্রতিকূলে। তো আমরা এই বিষয়টা সবাই জানি যে ডাউনস্ট্রিম বা স্রোতের অনুকূলে যেতে সময় কম লাগে, প্রতিকূলে সময় বেশি লাগে। তো দেখা যাক আমরা কিভাবে এটাকে সলভ করি। 48 মিনিটসে 12 কিলোমিটার ডাউনস্ট্রিম, 48 মিনিটে 12 কিলোমিটার ডাউনস্ট্রিম, সিম্পল ক্যালকুলেশন করো। এবার আমাদের কি চাইছে? স্টিল ওয়াটারে যা আছে দেখো সব কিলোমিটার পার আওয়ার, তার মানে 1 ঘন্টা বা 60 মিনিটস এর বিষয়টা আমাদের আসতে হবে। তাহলে 48 মিনিটে হচ্ছে 12 কিলোমিটার, তাহলে 60 মিনিটে কত হবে? obviously 12 into 60 by 48। এটাকে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো? 4 12 48, 4 15 60। তার মানে 60 মিনিটে ডাউনস্ট্রিমে 15 কিলোমিটার যায়, ঠিক আছে। এবার আপস্ট্রিম কি আছে? 1 hour 20 minutes। 1 hour 20 minutes মানে এটাকে আমরা পুরোটাকে যদি মিনিটে নিয়ে যাই কি আসবে? 1 hour 20 minute। 1 hour মানে 60, 60 plus 20 80 মিনিট। তো এই 80 মিনিটে কত যাচ্ছে? সেম ডিস্টেন্স কিন্তু ওটা আপস্ট্রিম, ওই জন্য টাইমটা বেশি, 12 কিলোমিটার। তাহলে ওটাকেও আমরা 60 মিনিটে দেখবো কতটা আসে। তার মানে 12 into 60 by 80। 0 and 0 cancel out, 2 3 6, 2 4 8, 4 3 12, 9 কিলোমিটার। তাহলে এখানে কি পেলাম? 60 মিনিটে 15 কিলোমিটার ডাউনস্ট্রিম আর এখানে 60 মিনিটে 9 কিলোমিটার আপস্ট্রিম, ঠিক আছে। এবার স্টিল ওয়াটার, স্টিল মানেটা কি? স্টিল ওয়াটার মানে সেলারের যেটা নিজস্ব স্পিড, অর্থাৎ যখন কোনো স্রোতের দ্বারা সে ইনফ্লুয়েন্সড হচ্ছে না, তার নিজের যেটা স্পিড, তার ফর্মুলা আমরা কি জানি? ডাউনস্ট্রিমের স্পিড প্লাস আপস্ট্রিমের স্পিড বাই 2। ওকে, এখানে আমরা ডাউন পেয়েছি 15 প্লাস আপস্ট্রিম কত? 9 বাই 2, তার মানে কত হলো? 12 কিলোমিটার পার আওয়ার। অপশন এ। ওকে, প্রত্যেকে ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। নেক্সট কোশ্চেন। A sold a horse to B for 4,800 by losing 20%. B sells it to C at a price
which would have given a profit of 15%. B's gain is very important question এবং খুব সুন্দর একটা প্রশ্ন। দেখো এটাকে কত তাড়াতাড়ি আমরা সুন্দর সলভ করতে পারি। কি বলছে, এ বি কে একটা হর্স সেল করেছে 4,800 টাকায় 20% লস করে। 20%, এই কথাটার মানেটা কি, 100-র মধ্যে 20, অর্থাৎ 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, লস হয়েছে 20 টাকা। ঠিক আছে, যদি লস হয় তাহলে আমরা কি জানি, কস্ট প্রাইস মাইনাস লস দিস ইকুয়াল টু সেলিং প্রাইস, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে 100 টাকার মধ্যে 20 টাকা লস হয়েছে, 100 টাকার মধ্যে 20 টাকা লস হয়েছে, তাহলে এর মধ্যে সেলিং প্রাইসটা কত হয়েছে, 80 টাকা। এবার এই বড় বড় ক্যালকুলেশন তো এটাকে একটু আমরা ছোট করে নিতে পারি। ঠিক আছে, কিরকম, দেখো এই 100, 20, 80 এই সবগুলি 20 দিয়ে ডিভিজেবল, আমাদের সেটা না করলেও এখন চলবে। ঠিক আছে, তাহলে 100 টাকা যখন কস্ট প্রাইস, 20 টাকার লস, সেলিং প্রাইস হয়েছে 80। কোশ্চেন বলছে সেলিং প্রাইস হয়েছে 4,800, তার মানে যেটা এখানে 80 সেটাই হচ্ছে 4,800 এর সাথে ইকুইভ্যালেন্ট। কত গুণ যাচ্ছে দেখো তো, 0 আর 0 যদি ক্যান্সেল হয়ে যায়, 8 6 48 আর একটা এক্সট্রা 0, তার মানে 60। এই 60-র সাথে আমি যদি 100 কে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এখানে আমি এই জায়গাটাও পেয়ে যাব 6000। ওকে, এই 6000টা কি, এই 6000 হচ্ছে এর কস্ট প্রাইস, এর কস্ট প্রাইস। ঠিক আছে, আর 4800 এর হচ্ছে সেলিং প্রাইস। এ কাকে সেল করেছে প্রথমে 20% লস করে, বি কে, তার মানে এটা হচ্ছে বি এর কস্ট প্রাইস। বি কিনছে, তাহলে বি এর কস্ট প্রাইস। এবার বি আবার এটা কিনে একটা দামেতে সি কে বিক্রি করছে, বলছে সেই দামে যদি এ বিক্রি করতো তাহলে এ 15% প্রফিট করতো। তার মানে এর উপর হিসেবটা দেখা যায় কিভাবে হয়, তাহলে এ যদি প্রফিট করে কি দাঁড়াবে, প্রফিট হলে আমাদের কি লিখবো, কস্ট প্রাইস প্লাস প্রফিট দিস ইকুয়াল টু সেলিং প্রাইস। ওকে, তাহলে 15% মানে 100 টাকার মধ্যে 15 টাকা, তাহলে 100 টাকা যখন এর কস্ট প্রাইস, এ 15 টাকা প্রফিট করে 115 টাকায় বিক্রি করলো। এর কস্ট প্রাইস কত পেয়েছি আমরা, 6000, তার মানে যেটা 100 সেটাই হচ্ছে এখানে 6000। দেখো দুটো করে 0 যদি ক্যান্সেল হয়ে যায়, একটা 6 আর একটা 0 থাকছে, তাহলে এর সাথে যদি সেটাকে মাল্টিপ্লাই করে দেওয়া হয়, কত হলো, 6 15 90, 6 কে 6 আর একটা 0, মানে 6900। এটা কি হলো, এটা হলো সি এর কস্ট প্রাইস। সি কার থেকে নিয়েছে, বি এর থেকে, তাহলে এটা বি এর সেলিং প্রাইস। এবার বি যখন এর থেকে কিনেছিল 4800 টাকায় কিনেছিল, সি কে যখন বিক্রি করছে 6900 টাকায়, তাহলে বি অবভিয়াসলি প্রফিট বা গেন করেছে। কত টাকা হয়েছে, আমরা কি জানি, গেন বার করতে গেলে আমরা সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস করব। ওকে, সেলিং প্রাইস হচ্ছে 6900, কস্ট প্রাইস হচ্ছে বি এর 4800, মাইনাস করলে কত পাবো, 2100, অপশন এ। ওকে, এনি ডাউট, প্রত্যেকের ক্লিয়ার হয়েছে, ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন, একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা ডিসকাস করব। নেক্সট কোশ্চেন চলো, the ratio of two liquids in mixture is 3:5 and that in the another mixture is 6:1. The ratio in which these two mixture should be mixed so as to make the ratio of the liquids 7:3. তার মানে দুটো আলাদা আলাদা মিক্সচার আছে, যে দুটো লিকুইড নিয়ে মিক্সচারটা তৈরি হচ্ছে, ফার্স্ট মিক্সচারে সেই লিকুইড দুটো রেশিও হচ্ছে 3:5, 3:5, সেকেন্ডে সেটা কত, 6:1। এই দুটো মিক্সচারকে আরেকটা নতুন রেশিওতে আমরা মেশাচ্ছি যাতে লিকুইডের রেশিওটা হয়ে যায় 7:3। ঠিক আছে, এটাকে আমরা একটা খুব সুন্দর মেথডের সাহায্যে সলভ করব, দিস ইজ দ্য অ্যালিগেশন মেথড। ঠিক আছে, এই অ্যালিগেশন মেথডের সাহায্যে আমরা কিভাবে সলভ করব, দেখো এই যে ফার্স্ট মিক্সচার আর সেকেন্ড মিক্সচার, এর আমরা যে কোনো একটা পার্টকে কনসিডার করব। যদি আমরা ফার্স্ট পার্টটাকে, এটা তো আমাদের প্রথম লিকুইডের পার্ট 3, 5 হচ্ছে অবভিয়াসলি সেকেন্ড লিকুইডের পার্ট, এটার ক্ষেত্রে এটা
ফার্স্ট লিকুইড, এটা সেকেন্ড লিকুইড, এটা ফার্স্ট লিকুইড, এটা সেকেন্ড লিকুইড। আমরা যে কোনো একটাকে কনসিডার করব। ধরে নিলাম আমরা ওই ফার্স্ট লিকুইডটাকে কনসিডার করছি, ঠিক আছে? তাহলে এই প্রথম যে মিক্সচার, এর মধ্যে ফার্স্ট লিকুইড কত আছে? 3:5। তার মানে প্রথম লিকুইড 3, দ্বিতীয় লিকুইড 5, টোটাল মিক্সচার কত? অবভিয়াসলি 3 + 5 8। তো এই 8 মিক্সচারটার মধ্যে ফার্স্ট লিকুইড ঠিক কতটা আছে? 3। তাহলে এটাকে আমরা ভগ্নাংশে কি লিখতে পারি? 3/8। সিমিলারলি সেকেন্ড মিক্সচারে দেখো, ফার্স্ট একটা 6, সেকেন্ডটা হচ্ছে 1, দুটো মিলে কত আছে? 7। তার মানে ফার্স্ট লিকুইডের পোরশন কত? 6/7। একইভাবে এই দুটো মিক্স হয়ে যে নতুন মিক্সচার তৈরি হচ্ছে, তাতে ফার্স্ট লিকুইড কত? 7:3। তার মানে এর পার্ট কত হচ্ছে? 7/10। আমরা জাস্ট এই দুটোকে সাবস্ট্রাক্ট করবো, একটা নাম্বার পাবো, আর এই দুটোকে সাবস্ট্রাক্ট করলেও একটা নাম্বার পাবো। তো এখানে আমাদের এটা দেখো 7/10 - 3/8, আর এটা আমাদের কি থাকবে না 6/7 - 7/10। ওকে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কি আসবে? 7 আর 10 এর লসাগু কত? 70। এবার এটা 7 মানে 60 - 49। এখানে এই দুটোর এলসিএম কত হবে? 80। তাহলে এটা হবে 56 - 30। সব মিলে এটা কত হলো? 26/80। ঠিক আছে, এটাকে একটু সিম্পলেস্ট করে নেওয়া যাক, মানে কাটাকুটি 13/40। ওকে, আর এটা থেকে আমরা কি পাবো? 11/70। তার মানে এই যে দুটো পেলাম, এটা হচ্ছে ফার্স্টের মিক্সচার থেকে পেলাম 11/70, সেকেন্ড মিক্সচার থেকে পেলাম 13/40। এই দুটোর আমরা রেশিও করে নেব, করলেই আমরা পেয়ে যাব দুটো মিক্সচার কি রেশিওতে মেশানো হলো। ঠিক আছে, এই যে রেশিওটা এলো, এটাকে আমরা সিম্পলেস্ট করলে কি পাবো? 0 আর 0 ক্যান্সেল করলাম, করার পর এটা আমরা ক্রস গুণ করলে 44:91। ঠিক আছে, প্রথম মিক্সচারের কাছে 11/70 এসেছিল, সেকেন্ড মিক্সচারের কাছে 13/40 এসেছে, সেজন্য আমাদের এদের দুজনের রেশিওটাও সেভাবেই নিলাম, এবং এর অ্যান্সার এলো 44:91, অপশন সি। ক্লিয়ার প্রত্যেকের? ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4, খুব সুন্দর একটা প্রশ্ন। A tradesman marks his good 30% more than the cost price and he allows a discount of 6.1/4%, then his gain percent. ওকে, তো এই জায়গাটা আমরা কিভাবে শুরু করি না, এই যে কস্ট প্রাইস থেকে পেনটা ডিস্টার্ব করছে, 1 মিনিট। হ্যাঁ, থ্যাংক ইউ। কস্ট প্রাইস থেকে মার্কড প্রাইসে যখন যাই, সেখান থেকে আমরা কিসে আসি? সেলিং প্রাইস। কস্ট প্রাইস থেকে যখন মার্কড প্রাইসে আমরা যাই, একটা পার্সেন্টেজ ইনক্রিজ হয়, পার্সেন্টেজকে আমরা ইনক্রিজ করে দিই। যে দামে তৈরি কস্ট প্রাইস বলো বা প্রোডাকশন কস্ট যাই হোক, সেখান থেকে আমরা প্রাইস ট্যাগে যে প্রাইসটা দেখতে পাই, সেটাকে একটা বেশ ভালো মতো পার্সেন্টেজ আমাদের ইনক্রিজ করা হয়। ঠিক আছে, দিয়ে সেই পার্সেন্টেজটা বাড়িয়ে নিয়ে আমরা মার্কড প্রাইস তৈরি করি। মার্কড প্রাইস থেকে একটা ডিসকাউন্ট দেওয়া হয়। আমরা অনেকেই দেখেছি উইন্টার সেল চলে, চৈত্র সেল চলে, তার মানে যে ডিসকাউন্ট হয়, এই ডিসকাউন্ট হয়ে আমরা দোকানদার সেলিং প্রাইসে আসে, তার মানে আমরা সেই জিনিসটা কিনি। ঠিক আছে, তার মানে একবার আমরা এই পার্সেন্টেজটাকে বাড়িয়ে নিচ্ছি, ডিসকাউন্ট মানে পার্সেন্টেজটাকে একবার ডিক্রিজ করছি। এটা ভীষণ ডিস্টার্ব করছে, কি বিষয় হচ্ছে? পার্সেন্টেজটাকে আমরা একবার ডিক্রিজ করছি। ঠিক আছে, তো এই যে ফর্মুলাটা, এটা আমরা কি ফর্মুলার দ্বারা আসতে পারি? এটা খুব ডিস্টার্ব করছে, জাস্ট ওয়েট। জাস্ট এ মিনিট। তো এটা আমরা কি ফর্মুলা আসতে পারি? একবার ইনক্রিজ আর একবার ডিক্রিজ। ডিসকাউন্ট মানে কি হচ্ছে? পার্সেন্টেজ ডিক্রিজ হচ্ছে। ঠিক আছে, এটা কি ফর্মুলা আসতে পারে? যদি এরকম একটা ফর্মুলা আমরা ইউজ করি, খুব সুন্দরভাবে আমাদের কোশ্চেনটা সলভ হবে। A% ইনক্রিজ, B% ডিক্রিজ।
এর নেট রেজাল্ট কি হয়, নেট রেজাল্ট বা নেট এফেক্ট আমাদের হয় সেটা হচ্ছে a মাইনাস বি মাইনাস ab বাই 100 হোল পার্সেন্ট। ঠিক আছে, কোনটা ইনক্রিজ পার্সেন্ট কোনটা ডিক্রিজ পার্সেন্টেজ বড় কি ছোট দেখার দরকার নেই, আমরা প্রথমে ইনক্রিজের পার্সেন্টেজটাই বসাবো, তারপর আমরা ডিক্রিজের পার্সেন্টেজকে বসাবো। ইনক্রিজ মানে যে 30% মোর বলছে সেটাই আমরা লিখবো এর জায়গায় 30 মাইনাস ডিসকাউন্ট দিচ্ছে 6.1/4, এটাকে আমরা পয়েন্টে নিয়ে চলে যাই, তার মানে এটা 1/4 মানে আমরা কি জানি 0.25 মানে 6.25 মাইনাস a into b মানে 30 into 6.25 by 100 whole percent। ওকে, এটাকে যখন আমরা ক্যালকুলেশন করব তো তখন আমরা কি পেলাম 0.75 23.75 মাইনাস করলে মাইনাস এখানে 0 আর 0 ক্যান্সেল হয়ে গেল 18.75 by 10 18.75 by 10, তো এটা আরেকটা ঘর সরে যাবে দশমিকটা, আর বাই 10 আছে 23.75 মাইনাস 1.875। ওকে, এবার এটাকে ক্যালকুলেশন করো 0, এটাকে আমরা ধরে নেবো এখানটা 0, সরি এটা 0 নয়, 5 7 1 7 8 পয়েন্ট, এটা আসবে 121.875%। ওকে, এখানে একটা কথা আমি সবসময় বলছি যে ইনক্রিজের পার্সেন্টেজ এখানে বড় আছে 30, ডিক্রিজ পার্সেন্টেজটা ছোট, আমরা প্রথমে এরকম ভাবে লিখলাম যে a মাইনাস b 30 মাইনাস 6.25। যদি এটা নাও হতো, যদি এরকম থাকতো যে ইনক্রিজের পার্সেন্টেজটা ছোট ডিক্রিজটা বড়, তাতে কোনো ইস্যু নয়, আমরা কিন্তু প্রথমে ইনক্রিজের পার্সেন্টেজে যে সংখ্যা থাকবে সেটা বসাবো, মাইনাস সাইন দিয়ে আমরা ডিক্রিজের সংখ্যাটাকে বসাবো, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। ঠিক আছে, ছোট বড়টা ব্যাপার না, প্রথমে ইনক্রিজের পার্সেন্টেজ তারপর ডিক্রিজের পার্সেন্টেজ, এবং টোটাল ক্যালকুলেশন করার পর যদি রেজাল্ট যেটা আছে সেটা যদি আমাদের পজিটিভ হয় তাহলে আমরা জানবো আমরা গেইন করেছি, যদি রেজাল্ট আমাদের নেগেটিভ হয় তাহলে আমরা জানবো আমরা লস করেছি। তো এখানে আমাদের কোশ্চেনে গেইন ছিল, আমরা শিওর ছিলাম যে আমাদের গেইন হবেই, কিন্তু এখানে আমাদের অ্যান্সারও এসেছে পজিটিভ, সুতরাং আমাদের কোনো কনফিউশনের জায়গা নেই, আমাদের এটা অ্যান্সারটা 21.875% অ্যান্সার হলো। তো এই 0.875 এখানে কোনোটাতেই পয়েন্ট দিয়ে নেই, তবে 7/8 এইটাকেও আমরা ডেসিমালে নিয়ে গেলে 0.875 পাই, এটা তোমরা জেনে রাখো। আর এছাড়া এখানে যে যে অপশন গুলো আছে সেখানে দেখো একমাত্র 21 দিয়ে অপশন সি তে, সো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। এটা আবার একটু স্বাদ বদল হলো। The diagonals of a rhombus are 24 centimeter and 10 centimeter. The perimeter of the rhombus in centimeter. ঠিক আছে, এবং ঘটনা যে শুধুমাত্র তো এরিথমেটিক সলভ করলে হবে না, আমাদের মেনসুরেশনের জায়গাগুলো জানতে হবে। আমি সেই জন্যই যে কোনো টপিক ওয়াইজ ডিসকাশনের আগে আমি প্রত্যেকটার একটা তোমাদের আইডিয়া দিচ্ছি এবং সেই অনুযায়ী বিভিন্ন কোয়েশ্চেন ডিসকাস করছি। দেখো এটা কিভাবে আমরা সলভ করব। রাম্বাসের শেপটা কি রকম হয়, দিস all sides are equal, ওকে, লাইক বর্গক্ষেত্র বা স্কোয়ার, কিন্তু একটাই হচ্ছে কি বর্গক্ষেত্র বা স্কোয়ারের যেটা হয় প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, এর ক্ষেত্রে কিন্তু তা নয়। ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ, এই একটা কর্ণ এই একটা কর্ণ, আঁকাটা খুব বাজে হচ্ছে, কেউ কিছু মাইন্ড করো না, তবু বলছি। তো দুটো ডায়াগোনাল এখানে কি হয়েছে, একটা এসি আর একটা হচ্ছে বিডি। একটা প্রপার্টি মনে রাখো, রম্বাসের প্রপার্টি বা ধর্ম, ডায়াগোনালস bisect each other at right angles. রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে, প্রথমে আমি সমদ্বিখণ্ডিত জায়গাটা আসি। সমদ্বিখণ্ডিত মানে এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট, মানে যেখানে ছেদ করছে ও, সেখানে দুটো ডায়াগোনালি সমান সমান দুটো ভাগে ভাগ হয়। মানে এসি যদি এখানে 24 হয়, কেন এসি কে 24 করলাম, আমার আঁকা অনুযায়ী এসিটা তো একটু বড় হয়েছে, তো এখানে 24টা বড়, তাই এসি কে আমরা 24 নিলাম। আর এওটা হবে
এসি যদি আমাদের 24 হয়, এওটা হবে হাফ এসি, তার মানে 12 সেন্টিমিটার। সিমিলারলি বিডি এটা আমাদের 10 সেন্টিমিটার, তাহলে বিও এটা হবে হাফ বিডি, তার মানে হবে 5 সেন্টিমিটার। এটা গেল সমদ্বিখণ্ডিত বা বাইসেক্ট কথাটা। আর রাইট অ্যাঙ্গেল মানে এই যে প্রত্যেকটা জায়গা এগুলোতে সব একটা করে 90 ডিগ্রি তৈরি হয়, মানে এ ও বি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ ও বি কোণটা যদি 90 ডিগ্রি হয়, এখানে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে এটা আমাদের কি হচ্ছে, এটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, ঠিক আছে। এবং রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের আমরা কি জানি, যে সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। The opposite side of the right angle is called hypotenuse, ঠিক আছে। তাহলে এই যে ট্রায়াঙ্গেল AOB এর তাহলে অতিভুজ বা হাইপোটেনিউস কোনটা, অবশ্যই AB। AB হচ্ছে হাইপোটেনিউস, ঠিক আছে। এবার সেই মহান ব্যক্তি পিথাগোরাস, তার রুলস অ্যাপ্লাই করতে হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, ঠিক আছে। পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার is equal to hypotenuse square, এটাকে ট্রিপলেটও বলা হয়। পারপেন্ডিকুলার স্কয়ার, এখানে একটাকে দেওয়া পারপেন্ডিকুলার, দ্যাট ইজ 12 স্কয়ার প্লাস বেস স্কয়ার 5 স্কয়ার is equal to a স্কয়ার, ঠিক আছে। a স্কয়ার ইকুয়াল টু 12 স্কয়ার মানে কত 144 প্লাস 5 স্কয়ার কত 25, this equal to 169। কার স্কয়ার, রুট ওভার 169, মানে 169 কার স্কয়ার হবে, অবভিয়াসলি 13। h মানে কি, এই ab পোরশনটা 13 13 13 13। প্রথমেই বলেছি যে রাম্বাসের প্রত্যেকটা সাইড হচ্ছে ইকুয়াল, তাহলে এর পেরিমিটার, পেরিমিটার মানে কি পরিসীমা, তার মানে হচ্ছে 4 ইনটু সাইড, এটা হচ্ছে পেরিমিটার, তার মানে 4 ইনটু 13, দিস ইকুয়াল টু 52। ওকে, অপশন সি ক্লিয়ার প্রত্যেকের। চলো নেক্সট কোশ্চেন। খুব সুন্দর একটা প্রশ্ন, অ্যাভারেজ থেকে দেখো। The average weight of a group of 20 boys was calculated to be 89.4 kg and it was later discovered that one weight was misread as 78 kg instead of 87 kg. The correct average, 20 জনের অ্যাভারেজ ওয়েট করছে, ঠিক আছে, দেখা গেছে 89.4 কেজি এসেছে, কিন্তু পরে দেখা গেল যে একজনের ওয়েট ভুল ক্যালকুলেশন হয়েছে, ইনস্টেড অফ 87, ইনস্টেড অফ 87 মানেটা কি না, অরিজিনালি 87 কিন্তু ভুল করে মিসরেড হয়েছে 78 কেজি। তাহলে বাকি 19 জনকে নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, সমস্যা একজনকে নিয়ে। তো সেইটা কতটা ডিফার করে দেবে, 87 মাইনাস 78, 9 কেজি আমাদের ডিফারেন্স হয়ে যাবে টোটালে। টোটালে যদি 9 কেজি ডিফারেন্স হয়, তাহলে অ্যাভারেজে কতটা ডিফারেন্স হবে, ডিফারেন্স ইন অ্যাভারেজ, অ্যাভারেজে কতটা ডিফারেন্স হবে, কজন আছে 20 জন, তাহলে 9/20, অ্যাভারেজের কাজটাই কি প্রত্যেকে তো ভাগ করে নেয় নিজেদের মধ্যে বিষয়টা, তার মানে হচ্ছে 0.45 কেজি, ঠিক আছে। তার মানে যেটা আমাদের ছিল 89.4, ঠিক আছে, তার সাথে 0.45টা ডিফারেন্স হবে, দিয়ে একটা নতুন আমরা অ্যাভারেজ পাবো। তো এই 0.45টা আমরা প্লাস করব না মাইনাস করব, এটা একটা কনফিউশনের জায়গা, এটা দূর করার একটা ছোট্ট কথা বলে দিই। দেখো অরিজিনালি 87, ভুল করে 78, তাহলে ভুল ক্যালকুলেশনটা যখন আমরা সরানো হবে 78 কে সরিয়ে যখন 87 কে আমরা ইনসার্ট করব, তখন অবভিয়াসলি আমাদের টোটালটা বেড়ে যাবে, 78 কে সরিয়ে দিয়ে 87 আনি, টোটাল বাড়বে, টোটাল বাড়া মানে আমাদের এটাও বেড়ে যাবে, অ্যাভারেজটাও বাড়বে, তার মানে ভুল যে অ্যাভারেজ ছিল তার সাথে আমরা 0.45 কে অ্যাড করে দেবো, কত পাবো 89.85। ওকে, কত অ্যান্সার হলো, অপশন ডি। খুব সুন্দর একটা প্রশ্ন, আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। এটা আবার হচ্ছে টাইম এন্ড ওয়ার্কের একটা কোশ্চেন। A's 2 days work is equal to B's 3 days work. If A can complete the work in 8 days, then to complete the work B will take. মানে A 2 দিনে যে কাজটা করে B 3 দিনে সেই কাজটা করে, ঠিক আছে। A 2 দিনে যে কাজটা কমপ্লিট করে দেয়
এ দুদিনে যে কাজটা কমপ্লিট করে দেয়, বি 3 দিনে সেই কাজটা কমপ্লিট করে। এটা হচ্ছে এদের এফিসিয়েন্সি বিষয়। আমরা এত এফিসিয়েন্সি কর্মদক্ষতা কিচ্ছু যাব না, সুন্দর রেশিওতে ফেলে দেবো। যদি আমরা এইভাবে আসি তাহলে এদের এফিসিয়েন্সি রেশিও হিসাবেও দেখো 2a is equal to 3b, তার মানে এটা এফিসিয়েন্সি রেশিও এদের কত 3:2। ঠিক আছে, এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 3:2, তাহলে টাইম রেশিও কত হবে 2:3। এ 8 দিনে কাজটা শেষ করে, তার মানে যেটা 2 সেটাই হচ্ছে এখানে 8, কত গুণ গেল 4, একেও 4 গুণ করে দাও, 3 4 হচ্ছে 12। কত অ্যান্সার হলো অপশন বি। দেখো তোমাদের সাথে বিভিন্ন টপিকের ডিসকাস হচ্ছে, অ্যাভারেজ হয়েছে, অ্যালিগেশন মিক্সচার থেকে হয়েছে, তারপরে মেনসুরেশন থেকে হয়েছে, এরপরে বোরসন স্ট্রিম থেকে হয়েছে। চলো এর পরের কোশ্চেনটা দেখা যাক কিসের ওপর করা যায়। If the length of a side of a square is equal to that of the diameter of circle, তার মানে আবার আমরা কিসে এলাম মেনসুরেশন বা পরিমিতি থেকে, then the ratio of the area of the square and that of the circle। কি বলেছে, length of a side of the square is equal to the diameter of a circle। ওকে, তার মানে ধরা যাক একটা স্কোয়ারের সাইডকে আমরা ধরে নিলাম হচ্ছে a, আর সার্কেলে তো সমস্ত ক্যালকুলেশনটাই রেডিয়াস ওরিয়েন্ট হয়, তো সার্কেলের রেডিয়াস ধরে নিলাম r। ঠিক আছে, রিলেশন কি বলছে, a is equal to 2r, length of side is equal to diameter of circle, তাহলে r is equal to কি a by 2। এবারে হচ্ছে রেশিও অফ এরিয়া অফ দ্য স্কোয়ার, স্কোয়ারের এরিয়া কত a স্কোয়ার, বাহু স্কোয়ার, দ্যাট অফ দ্য সার্কেল, সার্কেলের এরিয়া বা ক্ষেত্রফলের ফর্মুলা কি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। এবার a স্কোয়ার লেখা হলো, পাই পাই একটা কনস্ট্যান্ট, এর ভ্যালু কত 22/7, আর আর কত করেছি a by 2, তার মানে a by 2 এর হোল স্কোয়ার করবো, কারণ আর স্কোয়ার আছে, কত হবে a স্কোয়ার by 4। রেশিওতে আমরা সিমিলার টার্মকে ক্যান্সেল করতে পারি, a স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে কি থাকলো 1:22/28। এবার এটাকে সিম্পলেস্ট করে নাও 28:22, আর একটু সিম্পলিফিকেশন হবে এটা 14:11। কত অ্যান্সার হলো অপশন এ। দেখো প্রত্যেকটা টপিকে ডিসকাস হচ্ছে, ওখানে আমরা কিসের মানে মেনসুরেশনে কিসের ডিসকাশন করলাম পেরিমিটারের উপর, এখানে আমরা কিসের উপর ডিসকাশন করলাম এরিয়ার উপর। দেখো পরের কোশ্চেনটা কি বলে, এটা আবার কিসের উপর আছে দেখো, ট্রাভেল বাই 1200 কিলোমিটার বাই এয়ার which form 2/5 of his trip, এটা আবার টাইম এন্ড ডিস্টেন্স এর উপর একটা কোয়েশ্চেন। He traveled 1/3 of the trip by car and rest by train, the distance in kilometer traveled by train was। ঠিক আছে, কি বলছে বিষয়টা 2/5 of his trip, 2/5, আগে এই কথাটা ভালো করে বুঝো, 2/5 মানে কি 5 এর মধ্যে 2, তার মানে টোটাল যদি 5 হয় তার একটা পার্ট হচ্ছে 2, এই 2টা কিসে গেছে এয়ারে, আরেকটা কি বলেছে এয়ারে গেছে 1200 কিলোমিটার, তার মানে যেটা এখানে 2 দেখছি সেটাই অরিজিনালি এখানে কোশ্চেনে কত দেওয়া আছে 1200। 2 এর সাথে 1200 এর কতটা রিলেশন হচ্ছে 2 6 12 আর 2 0 600, তাহলে 2 যদি 600 কে মাল্টিপ্লাই করে 1200 আসে, তাহলে 5 যেটা টোটাল ট্রিপ বা টোটাল ডিস্টেন্স সেটা কত হবে ইনটু 600 করো 3000, তার মানে টোটাল যে ট্রিপটা ট্রাভেল করবে রাম সেটা হচ্ছে 3000। ঠিক আছে, বলছে সেই যে টোটাল ট্রিপটার তার 1/3 হচ্ছে বাই কার, তাহলে 3000 এর 1/3 কত হয় দেখা যাক, ক্যান্সেল করলে এটা কত হবে 1000। তাহলে টোটাল ট্রিপটা এয়ারে গেছে 1200, কারেতে গেছে 1000, বাকিটা ট্রেনে, বাকি কতটা রাস্তা তাহলে থাকলো 3000 থেকে এই 1200 আর 1000, এই দুটোকে সরি 12,000 লিখেছি 1200, এই দুটো যদি মাইনাস হয় কত হয়ে যাবে 3000 minus 2200 this equal to 800। ওকে, অপশন সি। প্রত্যেকে ক্লিয়ার হয়েছে?
চলো নেক্সট কোশ্চেন কি আছে এই কোশ্চেনটা দেখা যাক। A, B and C together start a business. 3 times the investment of A equals 4 times the investment of B. And the capitals of B is twice that of C. এই ক্যাপিটাল বলো বা ইনভেস্টমেন্ট কথাটা বলো, আলটিমেটলি কে কত টাকা ইনভেস্ট করেছে, তাহলে এটা আমরা কি পেলাম? পার্টনারশিপ টপিকের উপর। দেখো কি বলছে, 3 times the investment of A equals 4 times the investment of B. তার মানে 3A is equal to 4B. তাহলে A is to B এর রেশিও এখান থেকে আমরা কি পাবো? Obviously 4:3, 4:3 পেলাম। পরের কথাটা কি বলেছে, ইনভেস্টমেন্ট অফ বি and the capital of B is twice that of C. তার মানে B is equal to 2C. এখান থেকে কি রেশিও পেলাম আমরা? B is to C হয়ে গেল 2:1। ঠিক আছে, আমার কি চেয়েছে, the ratio of share of each in the profit। তার মানে কি, তারা যে পরিমাণ ইনভেস্ট করবে তাদের প্রফিট রেশিওটাও তাই আসবে। তাহলে এখানে আমার দুটো ব্রেক করা আছে, এবি কে বলা আছে আবার বিসি কে বলা আছে, এই দুটো আলাদা রেশিওকে আমরা একসাথে নিয়ে আসবো। কিভাবে করব দেখো, খুব সুন্দর একটা ট্রিক্স এর মধ্যে আমরা এটা কমপ্লিট করব। এবিটা কি 4:3, বিসিটা পরের লাইনে লিখবো 2:1। যে ঘরটা ফাঁকা আমরা কিভাবে ফিল আপ করবো দেখো, 3 এর পর ফাঁকা, তো এখানটা 3 লিখবো, এটা 2 এর আগে ফাঁকা তাই 2 লিখলাম, যার পরে ফাঁকা থাকবে সেটা দিয়ে, আগে ফাঁকা থাকলেও সেটা দিয়ে। এরপর আমাদের কাজ কি, জাস্ট লম্বালম্বি গুণ করব, মানে কলাম ওয়াইজ মাল্টিপ্লিকেশন। তাহলে এ এর সাথে কি আছে 4 আর 2, তাকে গুণ করলে আমরা পাবো 8। বি এর সাথে কি আছে 3 আর 2, গুণ করলে 6। সি এর সাথে কি আছে 3 আর 1, গুণ করলে 3। তার মানে এটাই তাদের ইনভেস্টমেন্ট রেশিও, এটাই তাদের কি হলো প্রফিট রেশিও। আমাদের কোথায় আছে এই অপশনটা, 8:6:3, অপশন ডি তে। ওকে, আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। দেখো আজকে তোমাদের যে 10টা প্রশ্ন ডিসকাস করলাম, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট 10টা প্রশ্ন, এবং 10টা ডিফারেন্ট টপিক থেকে, কোনোটা অ্যাভারেজ, কোনোটা আমাদের মিক্সচার, কখনো আমাদের মেনসুরেশন, কখনো টাইম এন্ড ডিস্টেন্স, বোটস এন্ড স্ট্রিম, টাইম এন্ড ওয়ার্ক। তো আমরা একটা আইডিয়া কিন্তু পেলাম, ঠিক আছে, যে কি ধরনের কোশ্চেন আমরা ফেস করব। তোমাদের এই প্রত্যেকটা টপিক আমি ইন্ডিভিজুয়ালি ক্লাস নেব, কোনো ডাউট থাকবে না। এবং একটা কথা বলে দিই, যদি এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ফর ফার্দার নোটিফিকেশন। ওকে, আর আরেকটা কথা বলছি, আমার চ্যানেলটা তোমরা প্রত্যেকদিন এখানে বিভিন্ন ক্লাসের সাহায্যে তোমরা প্রচুর টপিক ডিসকাশন পাবে। তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বাই ম্যাথামেটিক্স পোর্শনটাতে কারোর কোনো আর ডাউট থাকবে না, এবং আমি শিওর তোমরা যে কোনো পরীক্ষা, সেটা রেল হোক, এসএসসি সিজিএল হোক, ডাব্লিউবিসিএস হোক, এই ম্যাথামেটিক্স বা কোয়ান্টিটিভ পোর্শনটায় তোমরা ফুল মার্কস স্কোর করতে পারবে। ওকে, সো থ্যাংক ইউ and best of luck for all students.